তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। তো সবার প্রথমে কথা বলা যাক ওটসের জোনসের ব্যাপারে। তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউ ওটসের জোনসকে রিলিজ করে দিয়েছে, কিন্তু আমি আগের যে ভিডিওটা যখন বানাচ্ছিলাম যে মুহূর্তে, আমি সেই মুহূর্তে সত্যিকারই জানতাম না যে কেন ওটসের জোনসকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করেছে। শুধুমাত্র এটুকু জানতাম যে ডাব্লিউডাব্লিউ ওটসের জোনসকে রিলিজ করেছে, সেই জন্য ব্যাপারটা খুবই শকিং ছিল। কিন্তু এখন মানে কিছুক্ষণ পর আমি ওই ভিডিওটা আপলোড করার কিছুক্ষণ পরেই জানতে পারি যে কী কারণে ঠিক ওটসের জোনসকে রিলিজ করা হয়েছে। আর তার কারণটা হচ্ছে যে ওটসের জোনসের যে বউ আছে সে ওটসের জোনসের এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের অ্যালিগেশন লাগিয়েছে আর কেস করে দিয়েছে। মানে হচ্ছে যে ওটসের জোনস তার বউয়ের ওপর অত্যাচার করে, সেই জন্য তার বউ তার ওপরে কেস করে দিয়েছে। তো এই জন্যই ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দিয়েছে, কারণ এইরকম একজন ব্যক্তিকে ডাব্লিউডাব্লিউ কখনো তাদের কোম্পানিতে রাখবে না। আমরা দেখেছি যে ডাব্লিউডাব্লিউ এইসব বিষয়ে খুবই স্ট্রিক্ট, আর এইসব ডাব্লিউডাব্লিউ একদমই টলারেট করে না। তো এটাই হচ্ছে প্রধান কারণ ওটসের জোনসের রিলিজ হয়ে যাওয়ার। তো বলতে হবে যে ওটসের জোনস নিজের ভবিষ্যৎ নিজেই খারাপ করলো, কারণ ডাব্লিউডাব্লিউ তাকে খুব ভালোভাবেই বুক করতো, যে দেখে তো তাই মনে হচ্ছে। আর শেষ পর্যন্ত ওটসের জোনস নিজের ব্যক্তিগত কারণেই ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে রিলিজ হয়ে গেল। আর 13ই সেপ্টেম্বর রোমান রেন্সকে স্ম্যাকডাউনের এপিসোডের জন্য অ্যাডভার্টাইজ করা হয়েছিল, কিন্তু তারপর তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এখন আবার তাকে সেই স্ম্যাকডাউনের এপিসোডের জন্য অ্যাডভার্টাইজ করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা 13 তারিখে স্ম্যাকডাউনে রোমান রেন্সকে দেখতে পাবো, এমনটা আশা রাখতেই পারি। তাহলে সমস্যাটা হচ্ছে যে কোডি রোডসের সাথে তো এখন সোলো সিগোবা স্টোরি লাইন চলবে, তাহলে রোমান রেন্স আসছে কি করতে? রোমান রেন্সের তো ব্লাড লাইনের সাথেই সমস্যা। তাহলে কি রোমান আর কোডি একসাথে হয়ে ব্লাড লাইনের এগেনস্টে লড়বে? এটাও একটা দেখার বিষয়। তো সেটা জানার জন্য এখন আমাদের 13 তারিখ অব্দি ওয়েট করতে হবে। আবার বলা যায় না, ডাব্লিউডাব্লিউতে এরকম অনেক সময় করে থাকে যে বড় বড় স্টারদের অ্যাডভার্টাইজ করলো কিন্তু আবার নিয়ে এলো না। এরকম আমরা এর আগে অনেকবার দেখেছি। রোমানকে আপাতত অ্যাডভার্টাইজ করা আছে সেপ্টেম্বরের 13 তারিখে স্ম্যাকডাউনে, কিন্তু হয়তো দেখা গেল যে রোমান রেন্সকে সেখানে নিয়ে আসা হলো না, এরকমটাও হতে পারে। আপাতত এখন আমাদের 13 তারিখ অব্দি ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপর একটা অনেক বড় নিউজ রয়েছে, যেটা হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ যে পুরনো হেডকোয়ার্টার রয়েছে, যেটা 1980 সালে তৈরি হয় আর তখন থেকে এখনো পর্যন্ত ব্যবহার হচ্ছে। তো এই হেডকোয়ার্টারটা ডাব্লিউডাব্লিউ মানে এখন তো এন্ডেভার কোম্পানি হচ্ছে ডাব্লিউডাব্লিউর মালিক, তো সেই কোম্পানি এই হেডকোয়ার্টারটা বিক্রি করে দিতে চাইছে আর মার্কেটে এটাকে বিক্রি করার জন্য তুলেও দিয়েছে। ডাব্লিউডাব্লিউ তাদের জন্য একটা নতুন হেডকোয়ার্টার বানাচ্ছে বা নতুন হেডকোয়ার্টার খুঁজে পেয়ে গেছে, সেই জন্য পুরনো হেডকোয়ার্টারটা এখন তারা বিক্রি করতে চাইছে। এবার তোমাদেরকে একটা ফটো দেখায়। এই ফটোটা হচ্ছে 2022 সালের রয়্যাল রাম্বলের ব্যাক স্টেজে, যে রয়্যাল রাম্বলটা ব্রক লেসনার জিতেছিল। আর সেই রয়্যাল রাম্বল ম্যাচে সেন ম্যাকম্যান, ব্যাড বানির মতো স্টারদেরও আমরা দেখতে পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে এই যে মাথায় টাওয়াল ঢাকা লোকটা আছে, এটা হচ্ছে আমাদের রে মিস্টেরিও, আর সামনে রয়েছে ব্যাড বানি, একে তো তোমরা চেনোই। এখানে রে মিস্টেরিও তার রয়্যাল রাম্বলে যে মাস্কটা পরে এসেছিল, সেই মাস্কটা ব্যাড বানিকে উপহার দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ব্যাড বানি এখানে কত খুশি। ব্যাড বানি রে মিস্টেরিওর একজন বেশ বড় ফ্যান, আর সেটা এখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ এটা অফিসিয়াল করে দিয়েছে যে পরের সপ্তাহে টিএনএ নকআউট চ্যাম্পিয়ন জর্ডান গ্রেস তার নকআউট চ্যাম্পিয়নশিপ এনএক্সটি শোতে ওপেন চ্যালেঞ্জ দেবে। তার মানে হচ্ছে যে ফরবিডেন ডোর এখন খুবই জোরদার চলছে। টিএনএ চ্যাম্পিয়ন ডাব্লিউডাব্লিউ দেশে তার চ্যাম্পিয়নশিপ ডিপেন্ড করছে, তো এটা খুবই ভালো একটা জিনিস বলতে হবে। আর আমি তো ওয়েট করে আছি কবে ডাব্লিউডাব্লিউ স্টাররাও টিএনএ তে গিয়ে ম্যাচ রেসেল করবে। আর একটা জিনিস তো মানতে হবে যে এইডাব্লিউ শোগুলো এখন খুবই জোরদার হচ্ছে। আগে শুধুমাত্র এইডাব্লিউ রেসলিং কোয়ালিটি তো ভালো ছিলই, আর এখন এইডাব্লিউর স্টোরি লাইনগুলো খুব দারুণ হয়ে গেছে, কারণ আমরা রিসেন্ট টাইমে তো সেরকমই দেখতে পেলাম। এইডাব্লিউ ডাইনামাইটের শোতে আমরা দেখলাম যে অ্যাডাম হ্যাংম্যান পেজ তার অপোনেন্টের ঘর জ্বালিয়ে দিয়েছে। এইটা দেখে আমার সেই র্যান্ডি অর্টন ব্রে হোয়াইটের ঘর জ্বালিয়ে দিয়েছিল তার কথা মনে পড়ে গেল। আর অপোনেন্টের ঘর জ্বালিয়ে দেওয়া এটা আমরা সচরাচর কি একদমই প্রায় বলতে গেলে খুবই রেয়ার, এটা আমরা খুব একটা দেখতে পাই না। তো এইরকম একটা বড় আর দারুণ স্টোরি লাইন এইডাব্লিউতে এখন চলছে। আর তাছাড়া দেখতে গেলে আরেকটা বড় জিনিস আমরা দেখতে পেলাম যে ডিন অ্যামব্রোস যে বলেছিল যে এটা আর তোমার কোম্পানি নয়, আর ডিন অ্যামব্রোস সেই পথে অগ্রসর হতে শুরু করে দিয়েছে। এখানে দেখলাম যে ডিন অ্যামব্রোস ব্যাক স্টেজেতে অ্যাটাক করে দিয়েছে, তার সাথে একটা ফিমেল মেম্বারও রয়েছে। যতদূর মনে হচ্ছে যে ডিন অ্যামব্রোস এইডাব্লিউ কবজা করার ধান্দা করছে, মানে স্টোরি লাইন অনুযায়ী। আর ডিন অ্যামব্রোস একটা কোনো বড় ফ্যাকশন তৈরি করছে, যেটা গোটা এইডাব্লিউ লকার রুমকে ডমিনেট করতে পারে। ঠিক যেমনটা আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউতে ব্লাড লাইন রয়েছে, ব্লাড লাইন পুরো গোটা ডাব্লিউডাব্লিউ র স্ম্যাকডাউন সবাইকে ডমিনেট করেছে এককালে, আর এখনো করে যাচ্ছে। তো সেই রকমই ডিন অ্যামব্রোসও কোনো একটা ফ্যাকশন তৈরি করতে চলেছে, যেটা এইডাব্লিউ দখল করবে। এটা স্টোরি লাইনের পার্ট, তো দেখতে খুব ইন্টারেস্টিং হবে। আর যদি শেষ পর্যন্ত দেখতে পাই যে ডিন অ্যামব্রোস যে ফ্যাকশনটা তৈরি করেছে এর লিডার হচ্ছে সেন ম্যাকম্যান, তাহলে তো
তার বলার কোনো কথাই রাখে না, স্টোরি লাইন একদম চরম পর্যায়ে চলে গেছে। আর আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই চাও যে আমি AEW'রও রেগুলার ভিডিও বানাই, আর আমি হচ্ছে যে কপিরাইট স্ট্রাইকের ভয়ে আমি AEW'র জন্য ভিডিও বানাতে পারি না। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমাদের যখন পছন্দ তখন আমি তো নিশ্চয়ই বানাবো। আর ব্যাপারটা হচ্ছে যে আমি ঠিক করেছি যে আমি এরপর থেকে AEW'রও ভিডিও বানাবো। তো যদি কপিরাইট স্ট্রাইক AEW না মারে তাহলে আমি তোমরা আশা করতে পারো যে আর 10-12 দিন পর থেকে তোমরা যেমনি WWE ভিডিও পাও তেমনি রেগুলার AEW'রও ভিডিও পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে আর বেশি দিন ওয়েট করতে হবে না, শুধুমাত্র বড়জোর 1 সপ্তাহ কিংবা 10 দিন, তারপর থেকে তোমরা রেগুলার AEW'রও ভিডিও পাবে যদি কোনো রকম কিছু গড়বড় না হয়। তো আর AEW কোম্পানির মালিক টনি খান ডিন অ্যামব্রোজের এই স্টোরি লাইন নিয়ে বলেছে যে আমাদের ডিন অ্যামব্রোজ বা জন মক্সলি যাই তোমরা বলো না কেন, আমি তো ডিন অ্যামব্রোজই বলবো। টনি খান ডিন অ্যামব্রোজের ব্যাপারে এটা বলে যে ডিন অ্যামব্রোজ হচ্ছে অনেক পুরনো একজন সুপারস্টার এই রেসলিং বিজনেসের, আর সে যে স্টোরি লাইনটা ক্যারি করে নিয়ে যাচ্ছে সেটার উপর তার পুরো ভরসা আছে যে এই স্টোরি লাইনটা ওয়ার্ক করবে। আর AEW কোম্পানি যখন শুরু হয় তখন ডিন অ্যামব্রোজ এই কোম্পানির জন্য অনেক কিছু করেছে। বলতে গেলে শুরুর দিকে ডিন অ্যামব্রোজ অনেকটা সামলেছে কোম্পানিকে, তখন সে ওয়ার্ল্ড টাইটেলও জিতেছিল, সে AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল। আর আমরা জানি যে যখন AEW কোম্পানি শুরু হয় তখন ডিন অ্যামব্রোজ, কোডি রোডস, কেনি ওমেগা, ক্রিস জেরিকো, ইয়াং বাক্স এদের উপরেই পুরো AEWটা নির্ভর করতো। তো ডিন অ্যামব্রোজের উপরে টনি খানের পুরো ভরসা আছে। এখন ডিন অ্যামব্রোজ যে স্টোরি লাইনটা চালু করেছে, যে স্টোরিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ডিন অ্যামব্রোজ AEW কোম্পানির দখল করার চেষ্টা করছে, তো সেই স্টোরি লাইনের উপরে টনি খানের পুরোপুরি ভরসা রয়েছে। তো দেখতে হবে যে এখন এই স্টোরি লাইনটা কতদূর অগ্রসর হয়। আমার তো বেশ ইন্টারেস্ট আসছে এই স্টোরি লাইনটা দেখতে। আর টনি খান এটাও বলে যে AEW কোম্পানির কাছে অনেক গর্বের বিষয় হচ্ছে যে স্টিং এর মতো একজন বড় রেসলিং আইকন আর লেজেন্ড তার ক্যারিয়ারের শেষ রান আর শেষ ম্যাচটা তাদের কোম্পানিতে রেসেল করেছে। আর দেখতে গেলে এটা একদমই সত্যি কথা, স্টিং এর মতো রেসলিং আইকন, রেসলিং লেজেন্ড মানে রেসলিং জগতে খুব কমই আছে, আর সে তার ক্যারিয়ারের শেষ রানটা AEWতেই কাটিয়েছে। এখনও সে মাঝে মধ্যে AEWতে অ্যাপিয়ারেন্স করে রিটায়ারমেন্টের পরেও। আর স্টিংকে কতটা মানুষ ভালোবাসে তোমরা তো সবাই জানো। আর টনি খান AEW'র ভবিষ্যৎ সম্পর্কে খুব একটা পজিটিভ নিউজ দিয়েছে, সেটা হচ্ছে যে টনি খান এটা বলে যে ফ্যান্সদের ধীরে ধীরে AEW'র প্রতি ইন্টারেস্ট বাড়ছে। তারা শোতে মানে আগে যেমন এরিনা একদম খালি থাকতো সেটা একদম হচ্ছে না, ধীরে ধীরে এরিনাতে মানুষের পরিমাণ বাড়ছে, অনলাইনে স্ট্রিমও বাড়ছে, মানুষ কিন্তু AEW'র প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, আর ধীরে ধীরে অডিয়েন্সও কিন্তু AEWতে বেড়ে চলেছে। তো এটা খুব একটা ভালো বলতে হবে লক্ষণ দেখা গেছে। আর টনি খান এটাও বলে যে তারা এটা বিশ্বাস করে যে রেসলিং ইন্ডাস্ট্রিতে তারা দ্বিতীয় সবথেকে বেশি মানে প্রফিট কামানো রেসলিং কোম্পানি হবে। 1 নম্বরে তো রয়েছে WWE, আর 2 নম্বরে তারাই যাবে খুব তাড়াতাড়ি, এটা AEW'র কোম্পানির মালিক টনি খান নিশ্চিত করেছে। আর এখন দেখতে গেলে রেসলিং জগতে WWE পরে যদি সবথেকে বড় কোনো রেসলিং কোম্পানি থেকে থাকে তবে সেটা AEW বলতে পারো। আর প্রফিটের দিক দিয়ে এখন WWE তো সবার ওপরে, তোমরা জানো WWE কত বেশি টাকা ইনকাম করে, কত বেশি প্রফিট করে। আর AEW 2 নম্বরে যেতে চাইছে, আর আমার মনে হচ্ছে 2 নম্বরে খুব তাড়াতাড়ি পৌঁছেও যাবে। এখন আপাতত AEW যা ইনকাম করে তার 55% তো সুপারস্টারদেরই দিয়ে দিতে হয়, কারণ অনেক টাকা দিয়ে তাদেরকে সাইন করে রেখেছে। কিন্তু সময়ের সাথে সাথে যখন AEW'র পপুলারিটি বাড়বে, বেশি বেশি স্ট্রিম হবে, বেশি বেশি অডিয়েন্স আসবে, তখন তাদের প্রফিটটাও অনেক বেড়ে যাবে, আর তখন তাদের বিজনেসেও অনেক বেশি লাভ হবে। তো এই দিনটা আর বেশি দূরে নেই, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে AEW'র পপুলারিটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আর ব্রক লেসনারের আরেকটা ফটো এসেছে, তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোটা দেখে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ব্রক লেসনার আগের থেকে আরো জ্যাকড হয়ে গেছে। আর এবারে ব্রক লেসনার বেশ বলতে হবে যে 6 প্যাকওয়ালাই বডি বানিয়েছে। তো তোমরা তার হাতের অবস্থা আর তার বাকি চেহারাটা তো দেখে বুঝতেই পারছো ব্রক লেসনার তার বডির উপরে অনেক পরিশ্রম করেছে। তো খুব তাড়াতাড়ি হয়তো আমরা তার রিটার্নও দেখতে পাবো, এটা একটা খুবই ভালো লক্ষণ। ব্রক লেসনারের তো এখন খালি শুধুমাত্র ফটোই আসছে, কিন্তু ব্রক লেসনার কিন্তু আসছে না। কবে আসবে তার জন্য তো আমরা পথ চেয়ে বসে রয়েছি। তো এবার আসি রোমান রেন্সের আপডেটের ওপরে। তো ফাইনালি রোমান রেন্স আর পল হেমনকে একসাথে দেখা গেছে একটা টিভি শোতে। তোমরা দেখতে পাচ্ছ যে রোমান রেন্স আর পল হেমনের এখন খুব জোরদার ইন্টারভিউ সেশন চলছে। তার একটা টিভি শোতে এসেছিল, সেখানেই এই ইন্টারভিউটা হয়। সেখানে তাদেরকে অনেক রকম প্রশ্ন করা হয়। তো রোমানকে প্রশ্ন করা হয় যে সে তার ক্যারিয়ারের হিল হয়ে থাকতে বেশি পছন্দ করে নাকি ফেস হয়ে থাকতে বেশি পছন্দ করে। তো রোমান রেন্স বলে যে এটা সেরকম খুব একটা ম্যাটার করে না, আমি আমার ক্যারিয়ারে সবথেকে বেশি সাকসেসফুল মোমেন্ট হিল হয়েই কাটিয়েছি, আর এখন আমি আপাতত এখন ফেস হয়ে রয়েছি, আর আমার মনে হচ্ছে যে ফেস হয়ে আমি বেশ সাকসেসফুলই হব। তবে যাই হোক না কেন, হিল ক্যারেক্টার দেওয়া হোক আর ফেস ক্যারেক্টার দেওয়া হোক না কেন,
আমি আমার ক্যারিয়ারটা বেশ ভালোভাবে এনজয় করেছি। হিল যে রানটা ছিল 4 বছরের, সেটাও আমি খুব ভালোভাবে এনজয় করেছি। আর এখন ফ্যান্সরা কেমনভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছে, ফেস হিসাবে কেমন আমাকে রিয়াকশান দিচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছি। তো আমি আমার রেসলিং ক্যারিয়ারটা খুবই ভালোভাবে এনজয় করছি, সে হিলভাবে হোক বা ফেসভাবেই হোক না কেন। আর রোমান রেন্স এখানে জন সিনাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলে দেয়। তো কিছুদিন আগে জন সিনা বলেছিল যে রোমান রেন্স হচ্ছে তার মধ্যে গ্রেটেস্ট অফ অল টাইম, আর এখন রোমান বলছে যে তার মধ্যে জন সিনা হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম। তো দেখতে গেলে আসলে দুজনেই গ্রেটেস্ট অফ অল টাইম, কিন্তু কেউ তো নিজের নামটা বলতে পারে না, তাই একে অপরকে বলছে। আর আমার তো বলতে হবে যে এরা দুজনই হচ্ছে গ্রেটেস্ট অফ অল টাইম, কারণ এরা দুজনেই ডাব্লিউডাব্লিউ কে পুরো নিজের কাঁধে ক্যারি করেছে। জন সিনা কি করেছে তা তো আমরা জানি, আর রোমান কি করেছে সেটাও আমরা জানি। তো আমার মতে তো এরা দুজনেই গ্রেটেস্ট অফ অল টাইম। এবার রোমানের ফেভারিট হচ্ছে জন সিনা, গ্রেটেস্ট অফ অল টাইম, আর জন সিনার মতে রোমান হচ্ছে তার ফেভারিট গ্রেটেস্ট অফ অল টাইম। আর এই শোতে রোমানের রিটার্নের পর, মানে রিটার্ন বলতে গেলে হচ্ছে যে যখন রোমান রেন্স 2020 সালে সামার স্ল্যামেতে হিল হয়ে রিটার্ন করে, সেইটার কথা বলা হয়েছে। তো এখানে সেই সব বিষয়ে কথা বলা হয় যে রোমানের হিল রিটার্ন করার পর ডাব্লিউডাব্লিউর স্টক কতটা হাই গেছে, সে বিজনেসে কতটা লাভ করেছে, রোমান রেন্সের অবদান ডাব্লিউডাব্লিউতে কি, এইসব বিষয়ে অনেক কিছু কথা হয়। আর মোটামুটি এইসবই ছিল। আর হচ্ছে যে এখানে পল হেমান আর রোমান রেন্সকে তো আমরা এই শোতে রিইউনাইট হতে দেখতে পেয়ে গেছি, এরা দুজন একসাথেই কাজ করছে। আর পল হেমান এটা বলে দিয়েছে যে যখন ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনে তার রোমানের সাথে আসার দরকার পড়বে, সে ফিরে ঠিক তারা রিইউনাইট হয়ে যাবে। তো এখন সেই অপেক্ষাই করা যাক যে কবে আমরা ডাব্লিউডাব্লিউর অন স্ক্রিনে তো রোমান রেন্স আর পল হেমানকে একসাথে দেখতে পাবো। এখন আপাতত এদের রিইউনিয়ন হয়ে গেছে, তবে সেটা ডাব্লিউডাব্লিউর বাইরে। তো চলো গাইস, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।